রাত 10টা বাজে। আদিত্য সে কখন থেকে নূরের ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে বেডের উপর। পড়বে কি পড়বে না বুঝতে পারছে না। আদিত্য ভালো করেই জানে এভাবে কারোর পার্সোনাল ডায়েরি পড়াটা ঠিক না। নূর জানতে পারলে যদি রাগ করে, কিন্তু নূরের ব্যাপারে জানতে হলে ওকে এটা পড়তেই হবে। আদিত্য আর না ভেবে পড়ার সিদ্ধান্ত নেয়। পরে যা হয় দেখা যাবে। আদিত্য ডায়েরিটা খুলতেই দেখতে পেল সুন্দর করে লেখা নূরের আত্মকথা। আদিত্য লেখাটার উপর আলতো করে হাত বোলালো। তারপর পৃষ্ঠা উল্টিয়ে আসল লেখার পৃষ্ঠায় গেল। আদিত্য প্রথম পৃষ্ঠা খুলতেই সর্বপ্রথম যে শব্দটা দেখতে পেল তা হলো অপয়া। আদিত্য একটা ধাক্কা খেল। ভ্রু কুঁচকে তাকিয়ে পড়া শুরু করলো। প্রথম পৃষ্ঠা। অপয়া। হ্যাঁ, আমিই অপয়া। সবাই হয়তো ভাববে এটা আবার কেমন নাম। নাম আমার অবশ্য একটা আছে, যেটা আমার দাদি রেখেছিল আমার জন্য, মেহরুমা নূর। তবে সেটা শুধু নামমাত্রই রাখা। সেই ছোট্টবেলা থেকে এই অপয়া কথাটি এতবার শুনেছি যে নিজের নামটাও এতবার শুনিনি। ছোটবেলা যখন সবাই আমাকে অপয়া বলতো, তখন আমি বুঝতে পারতাম না, ভাবতাম এটা হয়তো আমার কোনো নাম। যেমন সবার বাবা মা তাদের ছেলে মেয়েদের আদর করে সোনা জাদু বলে ডাকে, হয়তো আমাকেও সবাই আদর করে ওই নামে ডাকে। কিন্তু ধীরে ধীরে যখন একটু বড় হতে লাগলাম, তখন বুঝলাম এটা কোনো আদরের ডাক না। কারণ সবার বাবা মা যখন তাদের ছেলে মেয়েদের সোনা জাদু বলে ডাকতো, তখন তারা তাদের ছেলে মেয়েদের অনেক আদর সোহাগও করতো। কিন্তু আমার সাথে এমন কিছুই হতো না। উল্টো আমাকে সব সময় বকাঝকা আর মার দিত। যখন বড় হলাম তখন বুঝলাম ওটা কোনো নাম না, বরং আমার জীবনের চরম সত্য আর আমার জীবনের অভিশাপ, যেটা নিয়ে হয়তো আমাকে সারা জীবন বাঁচতে হবে। অন্য পৃষ্ঠা। সবাই বলে আমার জন্য নাকি আমার মা মারা গেছে। আমি আমার মাকে খেয়েছি, আমার দাদিকে খেয়েছি, এমনকি আমার বাবাও তাই মানে। সবার কথা শুনতে শুনতে এখন আমার নিজেরও মনে হয় আমি আসলে একটা অপয়া। আমার জন্য সবাই চলে যায়। মা দাদি আমাকে রেখে চলে গেছে, আর বাবা থেকেও নেই, সেও আমাকে দেখতে পারে না। ছোটো মার অত্যাচারেও এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট বাবার অবহেলায় লাগে। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বাবা যদি একটু আমার মাথায় হাত বুলিয়ে দিত, তাহলে হয়তো আমার সব কষ্ট দূর হয়েও যেত। অন্য পৃষ্ঠা। আমার বান্ধবী তানি বলে, তুই কেন ওই বাড়িতে পড়ে থাকিস আর ওদের এত অত্যাচার সহ্য করিস? ছেড়ে দে ওই বাড়ি, নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের মতো চল। কিন্তু ওকে কিভাবে বোঝাই? বলাটা যত সহজ, বাস্তবতাটা ততই কঠিন। ইন্ডিপেন্ডেন্ট বললেই ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় না, বিশেষ করে একটা মেয়ের জন্য। আমাদের সমাজে ছেলেরা যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু মেয়েরা তা পারে না। এমন না যে মেয়েরা পরিশ্রম করতে পারে না, তারাও ছেলেদের সমান পরিশ্রম করতে পারে। কিন্তু একটা মেয়ে যখন ঘরের বাইরে পা রাখে, তখন চারিদিকে হায়নার দল তাকে গ্রাস করে তার সর্বনাশ করার জন্য ওত পেতে থাকে। তাই একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে গেলেও তার কারোর না কারোর সাপোর্ট দরকার হয়, সে যেই হোক না কেন। আমি জানি তানি আমাকে ওর বাড়িতে থাকতে কখনো মানা করবে না, কিন্তু সেটাও তো একটা আশ্রিতার মতোই হবে। আর তাছাড়া কতদিনই বা তানিয়ার বাবা মা অন্য একটা মেয়েকে তাদের বাড়িতে রাখবেন? এক সময় না এক সময় তারাও বিরক্ত হয়ে যাবেন। তাই যেমনই হোক নিজের বাড়িই থাকা ভালো। আর সবচেয়ে বড় কথা, তারা আমাকে আপন না ভাবলেও আমি তো তাদের আপন ভাবি। যত যাই হোক, দিন শেষে ওটাই তো আমার পরিবার। অন্য পৃষ্ঠা। জানো মা, মাঝে মধ্যে তোমার কথা ভীষণ মনে পড়ে, ইচ্ছে করে তোমার কাছে চলে যাই। তুমি খুব পচা মা, আমাকে একা রেখে কেন চলে গেলে? আমার এখানে ভালো লাগে না মা। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার যে কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে দেখতে পারে না। জানো মা, আমার না অন্ধকারে অনেক ভয় লাগে। রাতের বেলা যখন ঝড়ের বাস পড়ে, তখনও ভয়ে কুঁকড়ে যাই। তবুও কেউ আসে না আমার কাছে ভয় কমাতে। না খেয়ে থাকলেও কেউ খেতে বলে না। আমি থাকতে চাই না এখানে, আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। এটুকু পরেই আদিত্য ঠাস করে ডায়েরি বন্ধ করে ফেলল। আর পড়বে না ও। বুকের ভিতর কেমন চিনচিন ব্যথা করছে, চোখ দুটো লাল হয়ে গেছে। এমন একটা নিষ্পাপ মাসুম মেয়েটাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। ভাবতেই আদিত্যর দম বন্ধ হয়ে আসছে। চোখ দুটো ভীষণ জ্বালাপোড়া করছে। হয়তো অশ্রু ঝরাতে চাইছে, কিন্তু ও তো পুরুষ মানুষ, আর পুরুষদের যে কাঁদতে নেই। আদিত্য আর বসে থাকতে
পারে না, উঠে বেলকনিতে যায়। এখন ওর একটু ফ্রেশ হওয়ার দরকার, না হলে ওর দম বন্ধ হয়ে যাবে। আদিত্য বেলকনির গ্রিলে মাথা ঠেকিয়ে 2 হাতে গ্রিল ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। বাইরের দমকা বাতাসে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আদিত্য নিজেকে একটু শান্ত করে ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি ছিটালো, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মাথাটা কেমন ব্যথা করছে, তাই আদিত্য কিচেনে গিয়ে একটা ব্ল্যাক কফি বানালো। তারপর কফি নিয়ে আবার বেডরুমে এসে বেডের উপর বসলো। কফিটা খেতে খেতে আবারও ডায়েরি পড়তে শুরু করলো। অন্য পৃষ্ঠা। ছোটবেলায় দাদি আমাকে রূপকথার কাহিনী শোনাতো, যেখানে আমার মতো একটি দুঃখী মেয়ে থাকতো। তারপর একটা সুন্দর রাজকুমার এসে তাকে রানী বানিয়ে নিয়ে যেত তার রাজ্যে। আমিও মনোযোগ দিয়ে শুনতাম। দাদি বলতেন আমার জন্য নাকি কোনো এক রাজকুমার আছে, যে আমাকে নিয়ে যাবে তার রাজ্যে। আমিও শুনে খুশি হয়ে যেতাম। দাদির কোলে মাথা দিয়ে স্বপ্ন দেখতাম একটা সুন্দর রাজকুমার সাদা ঘোড়ায় চড়ে এসে আমাকে নিয়ে যাচ্ছে তার রাজ্যে, আমাকে তার রানী বানিয়ে। কিন্তু বড় হতে হতে আমার এ ভ্রমও চলে গেল। আমি বুঝে গেলাম এগুলো সব শুধু কল্পকাহিনীতে হয়, বাস্তবে কোনো রাজকুমার থাকে না। নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হয়। তানিও বলে আমার জীবনে নাকি কেউ আসবে যে আমার সব কষ্ট দূর করে দেবে। আমি ওর কথায় হেসে দিই। মেয়েটা সত্যি একটু ফিল্মি, কারণ আমি জানি এসব কিছুই হবার নয়। শুধু শুধু এসব স্বপ্ন দেখে নিজেকে মিথ্যা আশা দিতে চাই না। কিন্তু ওই যে লোকে বলে না, মন মন যে বড় বেহায়া জিনিস, যতই বোঝাও না কেন সে তার মতোই চলে। আর তাই তো এত কিছুর পরেও এখনও মনের কোণে কোথাও না কোথাও ক্ষীণ একটা আশা বেঁধে রাখে, যে হয়তো কেউ না কেউ সত্যিই আসবে একদিন, যে আমার জীবনটাকে নতুন করে রাঙিয়ে তুলবে। তার কাছে হয়তো রাজাদের মতো বড় বড় প্রাসাদ না থাকুক, তার মনের ঘরে যেন আমার জন্য অসীম জায়গা থাকে। তার কাছে বড় বড় গাড়ি না থাকুক, শুধু পূর্ণিমা রাতে নৌকার উপর বসে তার কাঁধে মাথা রেখে যেন চাঁদ দেখতে পারি। দিন শেষে আবারও মনকে ঝাড়ি দিয়ে বুঝিয়ে দেয় যে এসব কিছুই হবার নয়, শুধু শুধু স্বপ্ন দেখে লাভ নেই। অন্য পৃষ্ঠা। এখানে নূরের সাথে আদিত্যর দেখা হওয়া থেকে শুরু করে সবই লেখা আছে। এসব দেখে আদিত্যের মুচকি হাসল। অন্য পৃষ্ঠা। ওই পচা লোকটা আবার এসেছে। কেন আসে ওই জঘন্য লোকটা বারবার? ওকে দেখলেই আমার ঘৃণা লাগে। আজ আবার এসেছে। শেষমেশ কি আমার শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারবো না? তারপর জনি নূরের সাথে কি কি করেছে সবই লিখেছে এখানে। এসব পড়ে আদিত্যের মাথায় আগুন ধরে গেল। রাগে সারা শরীর ফেটে যাচ্ছে, কপালের রগ ফুলে উঠেছে, চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দুটো লাল অগ্নি হয়ে উঠেছে। অতিরিক্ত রাগের কারণে হাতে থাকা কফির কাপটা শক্ত করে চেপে ধরে, যার জন্য কাপটা ভেঙে যায়। কাপের কিছু টুকরোগুলো হাতের ভিতর ঢুকে হাত দিয়ে রক্ত বের হয়, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই আদিত্যের। ওর তো এখন রাগে সব কিছু ভেসে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। আদিত্য বেড থেকে উঠে সারা ঘরে পায়চারি করতে থাকে। 2 হাতের আঙ্গুল দিয়ে চুল টেনে ধরে আছে। কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। বারবার নূরের সাথে হওয়া ঘটনার কথা মনে করতেই সারা শরীর রাগে কেঁপে উঠছে। আদিত্য সহ্য করতে না পেরে খাটের পাশে ছোট টেবিলের উপর থেকে ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে ঠাস করে আছাড় দিয়ে ভেঙে ফেলল। তারপর চিৎকার করে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, ইউ ব্লাডি বিচ, হাউ ডেয়ার ইউ টু টাচ হার, ইউ ব্লাডি বাস্টার্ড, আই উইল কিল ইউ, আই উইল কিল দ্যাট ব্লাডি বিচ। একটু পর আদিত্য ফোনটা বের করে তাসিরকে ফোন দেয়। তাসির ফোন রিসিভ করে কানে ধরতে আদিত্য বলে ওঠে, আই ওয়ান্ট টু কিল হিম তাসির, আই ওয়ান্ট টু কিল দ্যাট বাস্টার্ড। হঠাৎ আদিত্যের এমন কথা শুনে তাসির হকচকিয়ে ওঠে। আদিত্য যে চরম পর্যায়ে রেগে আছে তা বুঝতে পারছে তাসির। তাসির আদিত্যকে শান্ত করার জন্য বলল, ওকে ওকে রিল্যাক্স, শান্ত হও আগে, টেক এ ডিপ ব্রেথ, তারপর বল কি হয়েছে, আর কাকে মারার কথা বলছিস। আদিত্য একটু শান্ত হয়ে তাসিরকে সবটা খুলে বলে। সবটা শুনে তাসির হতভম্ব হয়ে যায়। এতটুকু মেয়ের জীবনে এত কষ্ট ভাবতেই তাসিরের খুব খারাপ লাগে। শেষের কথা শুনে ওরও খুব রাগ লাগে। তারপর আদিত্যকে বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, যা করার কাল করিস, আমরা আছি তোর সাথে। এখন একটু শান্ত হয়ে ঘুমিয়ে পড়, কাল আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে বাই। তাসিরের সাথে কথা বলার পর আদিত্য কাউকে ফোন করে বলে, শোনো, একজনকে খুঁজে বের করতে হবে,
খুঁজে বের করে আমাদের গোডাউনে নিয়ে আসবে। আর হ্যাঁ, খবরদার ওকে কেউ হাত লাগাবে না। যা করার আমি করব, মনে থাকে যেন। নূর বই খুলে একটু পড়তে বসেছে। ওষুধ খাওয়ায় জ্বরটা এখন আর নেই। গত 2 দিন হলো কোনো পড়াশোনা হয় না, তাই আজ একটু পড়তে বসেছি। কিছুক্ষণ পড়ালেখা করার পর নূর রোজকার মতো ডায়েরি লেখার জন্য ব্যাগে হাত দেয়, ডায়েরি বের করার জন্য। ব্যাগের ভিতর ডায়েরি না পেয়ে নূরের কপাল কুঁচকে আসে। ব্যাগের ভিতর থেকে সব বের করে ভালো করে খুঁজতে থাকে। নূর চিন্তায় পড়ে যায়। মনে মনে ভাবে, ব্যাগেই তো রেখেছিলাম, কোথায় গেল? সারা ঘরে পাগলের মতো ডায়েরিটা খুঁজতে থাকে নূর। কোথাও না পেয়ে নূর নিচে বসে কান্না শুরু করে দেয়। দাদির দেওয়া সেই স্মৃতিটাও ধরে রাখতে পারলাম না। লোকে ঠিকই বলে, তুই আসলেই একটা অপয়া, কোনো কিছুই ধরে রাখতে পারিস না, সব কিছু হারিয়ে ফেলিস। নূর কান্না করতে করতে নিজেকেই বকতে থাকে। গত 1 ঘন্টা যাবৎ নিজের জিমিং রুমে বক্সিং ব্যাগের সাথে বক্সিং করে যাচ্ছে আদিত্য। এই মুহূর্তে নিজেকে শান্ত করার এটাই একমাত্র পদ্ধতি ওর কাছে। যত রাগ এই বক্সিং ব্যাগের উপর ছাড়ছে, মনে হচ্ছে বক্সিং ব্যাগকে নয়, ওই জনিকে মারছে। কিছুক্ষণ পর একটু ক্লান্ত হয়ে বক্সিং করা থেমে যায়। বক্সিং ব্যাগকে 2 হাতে ধরে তার সাথে মাথা ঠেকিয়ে হাঁপাতে থাকে। নিজেকে একটু শান্ত করে মাথা তুলে দাঁড়ায়। তারপর হাতের গ্লাভসগুলো খুলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে টি শার্টটা খুলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। 2 হাত দেয়ালে ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শাওয়ারের পানি সব মাথা আর পিঠ দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। আদিত্য চোখ বন্ধ করে শুধু নূরের কথা ভাবছে। ওই নিষ্পাপ মায়াবী মুখটার পেছনে কত কষ্ট লুকিয়ে আছে, কত কিছু সহ্য করতে হয়েছে ওকে। এই জন্যই মেয়েটা এত মনমরা হয়ে থাকে। আদিত্য মনে মনে প্রমিস করছে, যে করেই হোক নূরকে আর কোনো কষ্ট ভোগ করতে দিবে না। তার জন্য যা করতে হয় সে করবে। ওই নিষ্পাপ মেয়েটাকে আর কোনো কষ্ট পেতে দিবে না। ক্যাম্পাসে মনমরা হয়ে বসে আছে নূর। ডায়েরিটার জন্য ওর অনেক খারাপ লাগছে। দাদি ওকে শখ করে কিনে দিয়েছিল আর বলেছিল নিজের মনের সব কথাই ডায়েরিতে লিখবি। আমিও দাদির কথা মতো বড় হওয়ার পর থেকে আমার মনের সব কথা ওই ডায়েরিতেই লিখতাম। ধীরে ধীরে ডায়েরিটা আমার অনেক প্রিয় বন্ধু হয়ে গিয়েছিল। আর শেষ পর্যন্ত কিনা ওটাও আমাকে ছেড়ে চলে গেল। নূরের ভাবনার মাঝেই তানি এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, জানো, তোকে খুব মিস করেছি এই 2 দিন। কেমন আছিস তুই? তারপর নূরকে ছেড়ে সামনাসামনি হয়ে বসলো তানি। নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কী রে, কী হয়েছে তোর? মুখটা এমন প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? নূর তানির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, জানিস আমার ডায়েরিটা না হারিয়ে গিয়েছে। কাল ব্যাগে করে ভার্সিটিতে নিয়ে এসেছিলাম, বাসে যেয়ে দেখিনি, কত খুঁজলাম, কোথাও পেলাম না। তানি বলল, নেই মানে কোথায় যাবে? ব্যাগ থেকে কি আর একা একাই হাওয়া হয়ে যাবে? নূর মুখ ছোট করে বলল, জানি না। আরে চিন্তা করিস না, আমার মনে হয় কোথাও পড়ে গেছে, পেয়ে যাবে নিশ্চয়ই। আচ্ছা তুই মনে করতো কাল কোথায় কোথায় গিয়েছিলি, হয়তো সেসব জায়গায় কোথাও পড়েছে, আমরা খুঁজলেই পেয়ে যাব। তানের কথা নূরের হুঁশ আসে। ওর কথা মতো নূর মনে করতে থাকে কাল কোথায় কোথায় গিয়েছিল। নূর একটা একটা সব মনে করে আর সেখানে সেখানে ওরা দুজন খুঁজতে শুরু করে। প্রথমে ক্লাসে, তারপর কৃষ্ণচূড়া গাছের নিচে খোঁজে, কিন্তু কোথাও পায় না। তিনি নূরকে জিজ্ঞেস করে, আর কোথাও জানিসনি? তখন নূরের মনে পড়ে, কাল তো ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল, ওখানে পড়েনি তো? তিনি বলে, কি রে, কী ভাবছিস, গিয়েছিলি আর কোথাও? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। তানি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায়? হসপিটালে। তানি চমকে যেয়ে বলে উঠল, কি, কেন, কি হয়েছে তোর? অসুস্থ হয়েছিলি তুই? আরে আরে থাম বলছি। তারপর নূর তানিকে কালকের সব ঘটনা বলে। জনির ঘটনাটা বলে না। বুঝতে পেরেছি। আমার মনে হয় ডায়েরি আদিত্য ভাইয়ের গাড়ির ভিতরে কোথাও পড়েছে, কারণ হসপিটালের ভিতরে শুধু তোকে নিয়ে গেছে, ব্যাগ তো গাড়ির ভিতরেই ছিল, তাই হয়তো ডায়েরি গাড়ির ভিতরে কোথাও পড়েছে। বুঝতে পেরেছিস? তুই চিন্তা করিস না, ক্লাস শেষে আদিত্য ভাইয়ের কাছে জিজ্ঞেস করিস, যদি উনি পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোকে দিয়ে দিবে। নূর খুশি হয়ে গেল। যাক, তাও তো একটা আশা আছে, হয়তো ডায়েরিটা পাওয়া যেতে পারে। নূর বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে, মনে মনে একটা আশা নিয়ে বসে আছে, হয়তো আদিত্যের কাছে ও ডায়েরিটা পেতে পারে। আদিত্য আসে ওখানে, পেছন থেকে দেখতে পায় নূর বেঞ্চের উপর বসে আছে।
নূরকে দেখে ও ডায়েরির কথাগুলো মনে পড়ে যায়। আদিত্য পেছন থেকে মায়াভরা চোখে তাকিয়ে থাকে নূরের দিকে। এত নিষ্পাপ মায়াবী মেয়েটাকে কেউ কিভাবে কষ্ট দিতে পারে? ভাবতেই আদিত্যের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু করে। ইচ্ছে করছে এক্ষুনি যে নূরকে বুকের ভেতর জড়িয়ে নিতে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঠিক করে নেয়। নূরের সামনে ওকে স্বাভাবিক বিহেভ করতে হবে, তা না হলে নূর সন্দেহ করবে। মেয়েটা যেহেতু নিজের ব্যাপারে কখনো কিছু বলে না, তার মানে সে কারোর সিম্প্যাথি চায় না। তাই আমাকেও ওর সামনে স্বাভাবিক থাকতে হবে, যাতে ও বুঝতে না পারে যে আমি সবটা জেনে গেছি। এসব ভেবে আদিত্য নিজেকে ঠিক করে নূরের সামনে যায়। আদিত্য নূরের পাশে গিয়ে বসে। আদিত্য বসতে নূরও আদিত্যের দিকে তাকায়। আদিত্য দেখে নূরের মুখটা কেমন ছোট হয়ে আছে। আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? মন খারাপ কেন? আবার শরীর খারাপ করেছে? সকালে ওষুধ খাওনি? নূর বলল, না না, কিছু হয়নি, আমি ঠিক আছি, আর আমার শরীরও ঠিক আছে। তাহলে মুখটা এমন ছোট করে রেখেছো কেন? নূর আমতা আমতা করে বলল, আসলে একটা কথা বলার ছিল আপনাকে। আদিত্য আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ বলো, কি বলবে? আসলে আপনার গাড়িতে কি কাল কিছু পেয়েছেন? আদিত্য এতক্ষণে বুঝতে পারল নূর তার ডায়েরির কথা বলছে। আদিত্য একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কেন, গাড়িতে কি কিছু থাকার কথা ছিল নাকি? নূর মুখটা ছোট করে বলল, আসলে আমার একটা ডায়েরি আছে, কাল আমার ব্যাগেই ছিল, কিন্তু বাসায় যেয়ে আর পাচ্ছি না। ক্যাম্পাসেও অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই ভাবলাম হয়তো আপনার গাড়িতে পড়েছে কি না। নূরের এমন চেহারা দেখে আদিত্যের অনেক হাসি পাচ্ছে। আর একটু মজা নেওয়ার জন্য আদিত্য গম্ভীর কণ্ঠে বলল, তো তোমার কি আমাকে চোর মনে হয় যে আমি তোমার ডায়েরি চুরি করে রেখে দিব? হ্যাঁ? আদিত্যের এমন রিয়াকশন দেখে নূর একটু ভয় পেয়ে গেল। ও ভীতু সুরে বলল, না না, কি বলছেন আপনি? আপনাকে চোর কেন বলবো? আপনি তো অনেক ভালো মানুষ, অনেক সাধু মানুষ, অনেক সিধা মানুষ, অনেক শুধু মানুষ, অনেক সিধি মানুষ, অনেক দিধি মানুষ। ভয়ের চোটে নূর কী বলছে ও নিজেও জানে না। নূরের এসব কথা শুনে আদিত্য হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। নিজের এমন প্রশংসা ও বাপের জন্মেও শোনেনি। আদিত্য নিজের মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসে। তারপর আবার নূরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, সে যাই হোক, তোমার কথাতে তো তাই আসে, আর তাই আমি অনেক হার্ট হয়েছি। কথাটা বলে আদিত্য মিথ্যে রাগ দেখিয়ে সামনে তাকিয়ে থাকে। নূরের দিকে আরও চোখে তাকিয়ে মনে মনে হাসতে থাকে। নূর পড়ে গেছে মহা মুশকিলে। কী বলতে যে কি হয়ে গেল। উনি তো সত্যি সত্যি রাগ করে ফেলছে। এখন কি করব? নূর ওড়নার কোনা আঙুল দিয়ে পেঁচাতে পেঁচাতে অসহায় কণ্ঠে বলল, দেখুন, আপনি রাগ করবেন না প্লিজ। আমি সত্যি বলছি, আমি ওসব ভেবে বলিনি। আমি তো শুধু বলতে চেয়েছিলাম যে হয়তো কাল ভুলবশত আমার ব্যাগ থেকে ডায়েরিটা আপনার গাড়িতে পড়েছে, তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি পেয়েছেন কি না, আর কিছুই না। আদিত্যের পেট ফেটে হাসি পাচ্ছে। নূরের এমন অবস্থা দেখে কোনো রকমের গম্ভীরতা বজায় রেখে আদিত্য বলল, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি মেনে নিলাম তোমার কথা। আর হ্যাঁ, তোমার ডায়েরি আমি গাড়িতে পেয়েছি। ভেবেছিলাম কার না কার হবে, তাই ফেলে দিতে চেয়েছিলাম। আদিত্যের কথা শুনে নূরের এখন কান্না করে দেওয়ার মতো অবস্থা। আদিত্য বুঝতে পেরে বলল, চিন্তা করো না, ফেলিনি, গাড়ির ভিতরেই রেখে দিয়েছি। নূর খুশিতে আত্মহারা হয়ে বলল, সত্যি? আপনি না সত্যি অনেক ভালো, একদম এত এত এতগুলো ভালো। নিজের দুই হাত দুই দিকে ছড়িয়ে পরিমাপ দেখিয়ে কথাগুলো বলল নূর। আদিত্য মুগ্ধ নয়নে চেয়ে আছে নূরের দিকে। নূরের খুশি দেখে ওর মনটাও ভালো হয়ে যায়। সামান্য একটা ডায়েরির জন্য কত খুশি মেয়েটা। নূর খুশি মনে বলল, তাহলে চলুন ডায়েরিটা নিয়ে নেই আমি। আদিত্য গলা খাকারি দিয়ে বলল, দেব, আগে তোমার কাজটা করে ফেলো, তারপর। নূর লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তারপর মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য চোখ বন্ধ করতে নূর এসে চুমু দিয়ে দিল। তারপর রোজকার মতো ওখান থেকে চলে গেল। কিন্তু আজ আর একেবারে বাসায় গেল না, মাঠের একপাশে এসে দাঁড়িয়ে দিল। আদিত্যের কাছ থেকে যে ও ডায়েরিটা নিতে হবে তাই জন্য। আদিত্য বেরিয়ে এসে ওর গাড়ির দিকে এগোলো। নূর দেখতে পেয়ে সেও আদিত্যের পিছে পিছে গেল। আদিত্য গাড়ির কাছে এসে লক খুলতেই নূর ওর পিছনে এসে দাঁড়ালো। আদিত্য পেছনে ফিরে নূরের তাকাতেই
নূর মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আমার ডায়েরিটা। আদিত্য বাঁকা হেসে গাড়ির ড্রাইভিং সিটে যেয়ে বসলো। তারপর পাশের সিটের দরজাটা খুলে বলল, গাড়িতে বসো। নূর চমকে তাকালো আদিত্যের দিকে, তারপর বলল, গাড়িতে বসার কি দরকার, আপনি এখানেই দিয়ে দিন না। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, ডায়েরি চাই কি চাই না? নূর দ্রুত মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চাই তো। তাহলে গাড়িতে এসে বসো। নূর আর কোনো উপায় না পেয়ে গাড়িতে যেয়ে বসলো। নূর গাড়িতে বসার সাথে সাথেই আদিত্য গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। নূর ঘাবড়ে যেয়ে আদিত্যের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো শুধু ডায়েরি নিতে এসেছিলাম। ডায়েরিটা নিয়ে আমি বাসায় চলে যাব, প্লিজ গাড়ি থামান। আদিত্য নূরের দিকে না তাকিয়েই সামনের দিকে তাকিয়ে থেকে বলল, ডায়েরি নিতে চাইলে আগে আমি যেটা বলবো সেটা মানতে হবে, না হলে পাবে না। এখন তুমি বলো তুমি কি করবে? আদিত্যের কথা শুনে নূর একটু ঘাবড়ে গেল। ভাবছে ডায়েরির জন্য এখন আবার কি করতে বলে কে জানে, আবার কি নতুন কোনো শাস্তি দেবে নাকি? কিন্তু ডায়েরিটা তো আমার চাই, এখন কি করব? এমন কেন উনি? ধ্যাত, ওনাকে যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো না উনি। 3টা এত থেকে একটা এত বাদ। নূরের ভাবনার মাঝেই আদিত্য বলে উঠল, কি ভাবছ? ডায়েরি কি চাই না তোমার? না, চাইলে সমস্যা নেই, আমি বাসায় যেয়ে ওটা ডাস্টবিনে ফেলে দিব, কেমন? নূর ত্বরিত গতিতে বলে উঠল, না না আমি চাই তো, প্লিজ দিয়ে দিন আমাকে। তাহলে আগে বলো আমার শর্তে রাজি কিনা? নূর আর কোনো উপায় না পেয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। তারপর গাল ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে বসে রইল। আদিত্যের ওপর একটু অভিমান হলো নূরের। আদিত্য নূরের এমন মুখ ফুলানো দেখে মিটিমিটি হাসছে। হঠাৎ গাড়ি ব্রেক করে নূর ভ্রুকুচকে আদিত্যের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, এখানে গাড়ি থামালেন কেন? আদিত্য বলল, আগে নামো তারপর বলছি। নূর নেমে দাঁড়ালো, সামনে তাকিয়ে দেখলো অনেক বড় একটা রেস্টুরেন্ট। আদিত্যকে জিজ্ঞেস করলো, এটা তো রেস্টুরেন্ট, এখানে কি করব আমরা? আদিত্য বলল, ক্রিকেট খেলবো। নূর থতমত খেয়ে বলল, মানে কি বলছেন আপনি? রেস্টুরেন্টে কেউ ক্রিকেট খেলে নাকি? জানোই যখন তখন ফালতু প্রশ্ন করছো কেন? বেশি কথা না বলে আমার সাথে চলো। বলেই আদিত্য নূরের হাত ধরে রেস্টুরেন্টের ভেতর নিয়ে গেল। ভেতর যেয়ে একটা টেবিল বুক করে বসে পড়ল। আদিত্য আর নূর দুজন সামনাসামনি হয়ে বসলো। নূর নম্র সুরে বলল, দেখুন আমার বাসায় যেতে দেরি হলে সমস্যা হবে, আমাকে কি করতে হবে সেটা বলুন, যাতে আমি আমার ডায়েরিটা নিয়ে বাসায় যেতে পারি। আপাতত আমার ক্ষুধা লেগেছে, আর তুমি তো জানোই আমার একা খেতে ভালো লাগে না, তাই তুমিও আমার সাথে খাবে। মনে করো এটাও একটা শর্ত, বুঝতে পেরেছ? আর হ্যাঁ, চিন্তা করো না, বাসায় টাইম মতোই পৌঁছে দেবো আমি। নূর একটু অবাক হলো, এটা আবার কেমন শর্ত? তারপর মাথা ঝাঁকিয়ে বলল, নূর চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এর আগে কখনো এত বড় রেস্টুরেন্টে আসেনি নূর। ওরা যে টেবিলে বসেছে সেটা কাচের দেয়ালের পাশে, তাই নিচে সব কিছু দেখা যাচ্ছে। নূরের ভালোই লাগছে জায়গাটা। একটু পরেই একটা ওয়েটার খাবারের অর্ডার নিয়ে আসলো। আদিত্য নূরকে জিজ্ঞেস করলো, কি খাবে তুমি? নূর এতক্ষণ নিচের মানুষ দেখায় ব্যস্ত ছিল। আদিত্যের কথা নূর সামনের দিকে তাকালো, তারপর বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করুন। আদিত্য ভ্রুকুচকে বলল, এটা আবার কেমন কথা? আমার পছন্দ আর তোমার পছন্দ তো আর এক না, তুমি যেটা খেতে পছন্দ করো সেটা অর্ডার করো। নূর মাথা নাড়িয়ে নিজের জন্য খাবারের অর্ডার দিল। একটু পরেই সব খাবার চলে এলো। আদিত্য নূরের প্লেটে খাবার সার্ভ করে দিল। নূর সৌজন্যমূলক হাসি দিয়ে খাওয়া শুরু করলো। আসলে নূর না বললেও ক্ষুধা ওরও লেগেছে খুব। রোজকার মতো আজও সকালে না খেয়ে এসেছেও, এত বেলা হয়ে গেছে, ক্ষুধা তো লাগারই কথা। তাই আর কিছু না ভেবে খাওয়া শুরু করলো নূর। আদিত্য খাচ্ছে কম, নূরকে বেশি দেখছে। শুধুমাত্র নূরকে খাওয়ানোর জন্যই এতক্ষণ যাবৎ এসব করেছে আদিত্য। এখন নূরকে খেতে দেখে ওর শান্তি লাগছে। খাওয়া দাওয়া শেষে ওরা বেরিয়ে আসে। গাড়িতে বসে নূর বলে, এখন বলুন আমার ডায়েরিটা পেতে আর কি করতে হবে? আদিত্য গাড়ি চালাতে চালাতে বলল, শোনো তাহলে, আমার প্রথম শর্ত হলো আমি এখন থেকে রোজ তোমাকে বাসা থেকে ক্যাম্পাসে নিয়ে আসব আর দিয়ে আসব। আর দ্বিতীয় শর্ত হলো তোমাকে রোজ আমার সাথে খাবার খেতে হবে। বলো রাজি? নূর অবাক আর বিস্ময় দৃষ্টি নিয়ে চেয়ে রইল আদিত্যের দিকে। ও ভেবে পাচ্ছে না এটা শর্ত নাকি কেয়ার। এসব করে ওনার কী লাভ?
আর কেনই বা করছে এসব? নূর জিজ্ঞেস করলো। এসব করে আপনার কী লাভ? আদিত্য গম্ভীর কণ্ঠ বলল, নো কোশ্চেন অ্যালাউড, অনলি ইয়েস অর নো। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি রাজি। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, শেষমেশ ওর প্ল্যান কাজে দিয়েছে। আদিত্য নূরের বাসার সামনে এসে গাড়ি থামালো। নূর বলল, এখন তাহলে আমার ডায়েরিটা দিন। আদিত্য ডায়েরি বের করে নূরের হাতে দিল। নূর ডায়েরিটা পেয়ে একটা স্বস্তির হাসি দিল। তারপর মুচকি হেসে আদিত্যকে বলল, বাই, আজ তাহলে আসি। আদিত্য বলল, ঠিক আছে, কাল সকালে আমি এখানেই ওয়েট করব, সময় মতো চলে এসো। নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তারপর গাড়ি থেকে নেমে চলে গেল। নূর যেতেই আদিত্য গাড়ি স্টার্ট দিল। একটু পরেই আদিত্যের ফোনটা বেজে উঠল। আদিত্য ফোন রিসিভ করে কানে দিতেই অপর পাশের ব্যক্তির কথা শুনে আদিত্য বাঁকা হেসে বলল, আই এম কামিং। তারপর ফোনটা কেটে আবির আর তাসিরকে একটা টেক্সট করে দিল। আবির আদিত্যের টেক্সট দেখে একটা বাঁকা হাসি দিয়ে তাসিরকে বলল, ইয়ার, অনেক দিন হলো হকি খেলি না, চল আজকে একটু হকি খেলে আসি। তাসিরও হেসে বলল, হ্যাঁ চল, হকির সাথে আরও অনেক কিছুই খেলা হবে। অন্ধকার একটা গোডাউনের ভেতরে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে জনিকে। অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছে জনি, কে এখানে? কে ধরে এনেছে আমাকে? কি চাই তোদের? ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমাকে, না হলে কিন্তু তোদের জন্য ভালো হবে না বলে দিলাম। একটু পরে হঠাৎ গোডাউনের লাইট জ্বলে উঠল। জনি দরজার দিকে তাকিয়ে দেখল কারা যেন আসছে। ধীরে ধীরে তারা সামনে এসে দাঁড়ালো। জনি রাগী কণ্ঠে বলল, কে তোরা? আমাকে এখানে কেন এনেছিস? আদিত্য প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, তোর নাকি অনেক যৌবন জ্বালা, সেইটাই মেটাতে এসেছি। আবির তৎক্ষণাৎ চমকে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কি বলছিস ভাই? তুই কেন ওর যৌবন জ্বালা মেটাবি? এই, তুই কি সত্যি সত্যি গে হয়ে গেলি নাকি? ছি ছি ভাই, তোর কাছ থেকে এটা আশা করিনি। আরে গে হলেও তোরও তো একটা লেভেল আছে। শেষমেশ কিনা এই থার্ড ক্লাস জনির সাথে। আদিত্য অগ্নি চোখে আবিরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট শ্যাট আপ পিরিয়ড, না হলে ওর আগে তোকে শায়েস্তা করব। আবির বেচারা ভয় পেয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, না না ভাই, তার কোনো দরকার নেই, আমি তো শুধু মজা করছিলাম। হে হে করে হেসে দিল আবির। তাসির আবিরকে বলল, তুই আসলে একটা ইডিয়েট। দেখছিস একটা অ্যাকশন সিন চলছে, তার মধ্যে তুই কমেডি ঢুকিয়ে দিয়ে সব হেঁটে দিলি। এদের কথার মাঝেই জনি আবার বলে উঠল, আমাকে ছেড়ে দে তোরা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আদিত্য এবার চোয়াল শক্ত করে এক হাত দিয়ে জনির মুখ চেপে ধরে রাগে কটমট করতে করতে বলল, কি করবি তুই? দেখা দেখি কি করতে পারিস তুই। দুর্বল মেয়েদের উপর নিজের পুরুষত্ব দেখানো ছাড়া আর কি ক্ষমতা আছে তোর? আজ দেখে ছাড়বো তোর কত শক্তি আছে। আবির ওর বাঁধন খোল, দেখি ওর কত পাওয়ার। আবির জনির কাছে এসে শয়তানি ভাব নিয়ে বলল, আব তেরা কেয়া হোগা কালিয়া মুঁ, হা হা হা। আদিত্য আর তাসের ব্রকুচকে তাকালো আবিরের দিকে। ওদের তাকানো দেখে আবির হাসি থামিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, হোয়াট, এখন কি আমি একটু ডায়লগও বলতে পারবো না? এরকম একটা সিন কি রোজা হয় নাকি? তাসির বিরক্তি হয়ে বলল, হয়েছে তোর ডায়লগ বলা, নাকি আরও আছে? আবির ক্যাবলা হাসি দিয়ে বলল, দোস্ত, আর মাত্র একটা বলবো, প্লিজ প্লিজ। ঠিক আছে, বল তোর ডায়লগ। আবির আবারও জনির দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, চিতে কি চাল, বাস কি নজর, আর আবির কি মার পে কাফি সন্দেহ নেই করতে। আদিত্য এদের কাণ্ড দেখে চরম বিরক্ত। ইচ্ছে করছে আগে এদেরকে পেটাতে। রাগী সুরে বলল, এখন তোর ফালতু কথা বন্ধ হলে ওর বাঁধনটা খোল। আবির জনির বাঁধন খুলে দিল। আদিত্য জনিকে বলল, তো দেখা তোর পাওয়ার। জনির তো ভয়ে কাঁপনে উঠে গেছে। এতক্ষণ এত কথা বললেও এখন সব ফুস হয়ে গেছে, কারণ ও আদিত্যকে চিনতে পেরেছে, আর আদিত্যের পাওয়ার সম্পর্কে ওর ভালোই ধারণা আছে। এখানে ওকে মেরে গুম করে ফেললেও কেউ জানবে না। জনি ভয়ে ভয়ে বলল, ভাই, আমার অপরাধটা কি? আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমারে ছেড়ে দিন প্লিজ। আদিত্য এবার নূরের লেখা কথাগুলো মনে পড়ে যায়। রাগে কপালের রগ ফুলে ওঠে। শরীরের সমস্ত শক্তি দিয়ে জনির নাক বরাবর একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে জনি ছিটকে নিচে পড়ে যায়, সাথে সাথে ওর নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। আদিত্য আবারও জনির কলার ধরে টেনে তুলে এলোপাথারি মারতে মারতে বলতে থাকে, কি করেছিস তুই জানিস না, তাই না? মেয়েদের দেখলেই তোর ভোগের বস্তু মনে হয়, তাই না? আজ তোর এমন অবস্থা করব যে কোনো মেয়ের ছবি দেখলেও ভয়ে পালাবি।
আদিত্যের মনে পড়ে ওর জন্য নূরের হাতের কী অবস্থা হয়েছিল। ওটা মনে পড়তেই আদিত্যের রাগ আরও বেড়ে যায়। আদিত্য জনির হাতটা নিচে ফেলে নিজের পায়ের বুট দিয়ে পিষতে থাকে। জনি জোরে আর্তনাদ করতে থাকে। একসময় নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে যায় জনি। আদিত্য তাও থামে না, মারতেই থাকে। ওর মাথায় যেন রক্ত উঠে গেছে। তাসির আর আবির দুজনেই আদিত্যের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ওকে এত রাখতে আগে কখনোই দেখেনি ওরা। আদিত্যকে এখন না থামালে জনি নির্ঘাত মরে যাবে। তাই আবির আর তাসির দৌড়ে যেয়ে আদিত্যকে জড়িয়ে ধরে, ঠেকানোর চেষ্টা করলো। তাসির বলল, বাস করিয়ার, ও মরে যাবে তো। আদিত্য বলল, মরুক, ওর মতো কিটকে মরে যাওয়াই উচিত। আবির বলল, ভাই এমনিতেও ওর যে অবস্থা হয়েছে আর কখনো উঠতে পারবে কিনা সন্দেহ, এখন ছেড়ে দাও ওকে। দুজন মিলে কোনো রকমে আদিত্যকে ঠেকালো। আদিত্য একটু শান্ত হয়ে ওর লোকগুলোকে ডাক দিল। ওরা আসতেই আদিত্য বলল, ওকে হসপিটালে ফেলে এসো। লোকগুলো মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার। তারপর ওরা তিনজন বেরিয়ে গেল। আদিত্য মাত্রই অফিস শেষ করে এখন গাড়ি ড্রাইভ করছে। আজ একটু বাসায় যাবেও। আজ হঠাৎ করে ওর বাবার কথা খুব মনে পড়ছে। আদিত্য ভাবছে ওর মাও তো সেই ছোটোবেলায় ওদের রেখে চলে গেছে। কই, ওর বাবা তো নূরের বাবার মতো কোনো নতুন মা নিয়ে আসেনি। তার বদলে সে নিজে একাই আমাদের মা বাবা দুজনের দায়িত্ব আর ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। কখনো কোনো অভিযোগ করেননি, কখনো নিজের সুবিধার কথা চিন্তা করেননি। এসব কথা ভেবে আদিত্যের মনে মনে প্রচুর গিল্টি ফিল হয়। নিজেকে অনেক স্বার্থপর মনে হচ্ছে। আগে কখনো এভাবে ভাবাই হয়নি। মা মারা যাওয়ার পর থেকে শুধু নিজের কষ্ট আর নিজের দুঃখ নিয়েই থেকেছি। বাবাও তো এত বছর মাকে ছাড়া একাই কাটিয়েছেন। তারও নিশ্চয়ই কত কষ্ট হয়েছে মাকে ছাড়া থাকতে। তবুও কখনো আমাদের সেটা বুঝতে দেননি। সবসময় আমাদের সামনে স্ট্রং থেকেছেন। সে তো ইচ্ছে করলেই পারত আরেকটা বিয়ে করে সুখী হতে, কিন্তু তা করেননি। বরং সবসময় আমাদের সুখের কথা চিন্তা করেছেন। এসব ভেবেই আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নূরের ডায়েরিটা না পড়লে হয়তো কখনো এটা মাথায় আসতো না। সত্যিই আমি অনেক লাকি যে উনি আমার বাবা। আদিত্য বাসার দরজায় এসে কলিং বেল বাজালো। একটু পরে আদিত্যের চাচি এসে দরজা খুলে দিল। আদিত্যকে দেখে ওর চাচি একগাল হেসে বলল, আরে আদিত্য, ইউ হাও আছো তুমি? আদিত্য মুচকি হেসে বলল, আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? উই গুড আছি। ইউ কাম ভেতরে। আদিত্য মাথা ঝাঁকিয়ে ভেতরে ঢুকলো। সানা সোফায় বসে চিপস খাচ্ছিল আর কার্টুন দেখছিল। আদিত্যকে আসতে দেখে খুশি হয়ে দৌড়ে যেয়ে আদিত্যকে জড়িয়ে ধরে সানা। তারপর বলে, ও ভাইয়া তুমি এসেছো, আই মিস ইউ সো মাচ। কেমন আছো তুমি? আদিত্য সানাকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো আছি। আমার পিচ্চিটা কেমন আছে? সানা হেসে দিয়ে বলল, ভালো ছিলাম, তোমাকে দেখে সুপার ভালো হয়ে গেছি। তারপর ওরা দুজন সোফায় যেয়ে বসলো। আদিত্য সানাকে জিজ্ঞেস করলো, তোর কলেজ কেমন চলছে? পড়াশোনা ঠিকমতো করছিস তো? হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। পেছন থেকে আবির ফোরন কেটে বলল, ভালো না ছাই, সারাদিন শুধু আড্ডা মারা ছাড়া আর কিছু কাজ নেই মহারানীর। সানা আবিরের দিকে রাগি চোখে তাকিয়ে কটমট করতে করতে বলল, আমার আর ভাইয়ার কথার মাঝে তোমাকে কে নাক গলাতে বলেছে? হ্যাঁ, তুমি নিজের চরকায় তেল দাও। আবির সোফায় আরাম করে বসে বলল, তুই আমার ভোলা ভালা ভাইটারে বোকা বানাবি তা তো? আর আমি হতে দিতে পারি না। আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? সানা আবিরের সামনে আঙুল তুলে বলল, দেখো ভাইয়া, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আবির তার ছেলের একটা হাসি দিয়ে বলল, তোর দ্বারা ভালো কিছু আশাও করা যায় না। দুজনের ঝগড়া দেখে আদিত্য বিরক্ত হয়ে বলল, এই থামবি তোরা? তোরা কি এখনও ছোট আছিস? বাচ্চাদের মতো ঝগড়া করছিস? আদিত্যের ধমক শুনে দুজনেই চুপ হয়ে গেল। দুজনে ভেঙচি কেটে আরেকদিকে মুখ করে বসে রইল। আদিত্য সানাকে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? সানা বলল, বাবা তো নিজের রুমে। ঠিক আছে, আমি বাবার সাথে দেখা করে আসছি। কথাটি বলে আদিত্য উঠে গেল। বাবার রুমের সামনে এসে দেখলো দরজা খোলাই আছে। আদিত্য দরজাটা একটু খুলে দেখলো ওর বাবা মায়ের ছবি হাতে নিয়ে বসে আছে। আদিত্যর মনের ভিতরও খারাপ লাগলো। আদিত্য আস্তে করে যেয়ে ওর বাবার পাশে বেডের ওপর বসলো। আদিত্য বসতেই ওর বাবা আদিত্যের দিকে তাকালো। হঠাৎ আদিত্যকে দেখে ওর বাবা একটু চমকে গেল। আদিত্য সচরাচর ওর বাবার রুমে আসে না, খুব দরকার ছাড়া। তাই আদিত্যের বাবা একটু অবাক হলো আদিত্যকে দেখে। তারপর মুচকি হেসে বলল, আরে তুমি কখন এলে? কেমন আছো? আদিত্য মুচকি হেসে বলল, ভালো আছি, এই মাত্রই আসলাম। ও আচ্ছা, তা হঠাৎ আমার রুমে কোনো দরকার ছিল কি? কেন বাবা, দরকার ছাড়া কি আসতে পারি না?
না না, তা কেন হবে? তোমরা যখন খুশি তখন আসতে পারো, এটাও তোমাদেরই রুম। আদিত্য মুচকি হেসে ওর বাবার হাত থেকে ওর মায়ের ছবিটা হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে বলল, মাকে খুব মিস করো তাই না বাবা? আদিত্যের বাবা মুচকি হেসে বলল, মিস তো তাকে করা যায় যাকে কখনো ভোলা যায় না। আমি তোমার মাকে এক মুহূর্তের জন্যও ভুলিনি। আদিত্য অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, তুমি মা চলে যাওয়ার পর আর কখনো বিয়ে করনি কেন? তুমি চাইলেই বিয়ে করতে পারতে, তাহলে আর তোমাকে একা থাকতে হতো না। আদিত্যের কথায় ওর বাবা অনেক অবাক হয়। আদিত্য আগে কখনো ওর বাবার সাথে এভাবে মন খুলে কথা বলেনি। মনে মনে অনেক ভালো লাগে আদিত্যের বাবার। তারপর মুচকি হেসে বলে, ওই যে বললাম না, আমি তোমার মাকে কখনো ভুলতেই পারিনি। তাহলে অন্য কাউকে কিভাবে আমার জীবনে জায়গা দিব? আর আমি একা কোথায়? তোর আছিস না আমার জীবনে, আর কি লাগে? আদিত্যের বাবার কথা শুনে আদিত্যের মনটা ভরে ওঠে। আবেগে আপ্লুত হয়ে আদিত্য হঠাৎ করে বাবাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। আদিত্যের বাবার মনটাও খুশিতে ভরে উঠল। এই প্রথম আদিত্য তাকে এইভাবে জড়িয়ে ধরেছে। খুশিতে আদিত্যের বাবার চোখে পানি চলে এলো। আদিত্যের আড়ালে চোখের পানিটা মুছে নিল। তারপর মুচকি হেসে আদিত্যের পিঠে হাত বুলিয়ে বলল, আর তুমিও ওয়ার্ল্ডের বেস্ট ছেলে। পেছন থেকে সানার কথা শুনে আদিত্য ওর বাবাকে ছেড়ে দিয়ে পেছনে তাকালো। সানা কোমরে হাত দিয়ে বলল, বারে, আমি বুঝি পর হয়ে গেলাম? আদিত্যের বাবা মুচকি হেসে হাত বাড়ালো সানার দিকে। সানাও হেসে দিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। আদিত্যের বাবা এক হাতে সানাকে আরেক হাতে আদিত্যকে জড়িয়ে ধরল। একটু পরে সবাই একসাথে ডিনার করতে বসলো। আদিত্যের বাবা খেয়াল করছে আদিত্য আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কেমন হাসি খুশি হতে শুরু করেছে। আদিত্যকে এভাবে দেখে মনে মনে অনেক খুশি হলো আদিত্যের বাবা। সে বুঝতে পেরেছে আদিত্যের জীবনে কেউ তো এসেছে যার কারণে তার ছেলের ভেতরে এত পরিবর্তন এসেছে। আদিত্যের চাচি এসে বলল, টুডে আই মেক নিউ রেসিপি। সবাই বুঝতে না পেরে ভ্রুকুচকে তাকিয়ে বলিল। সানা মুচকি হেসে বলল, চাচি, ওটা রেসিপি নট এসিপি। এতক্ষণে সবাই বুঝতে পারল। আবির হেসে দিয়ে বলল, মা, তুমিও না একদম এপিক। মানে বসে বসে তুমি এসিপি বানিয়ে ফেললে। রিয়েলি ইউ আর গ্রেট। এতক্ষণে আদিত্যের চাচা বলল, আর তোমাকে না কতদিন বলেছি এসব নতুন নতুন এক্সপেরিমেন্ট করে আমাদের 12টা বাজাবে না। সেদিন আমার অফিসের লোককে কি খাইয়েছিলে? বেচারা এখনও হসপিটালে ভর্তি আছে। তোমার এসব ফালতু খাবার খাইয়ে আমাদেরও কি হসপিটালে ভর্তি করাতে চাও নাকি? আদিত্যের চাচার কথা শুনে সবার মাথায় হাত, কারণ সবাই জানে এখন কি হতে চলেছে। আদিত্যের চাচি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি? হোয়াট টেল তুমি? হোয়াট টেল? মাই রান্না ইজ খারাপ? ইউর সাহস হাও হলো মাই রান্নাকে ব্যাড বলার? আদিত্য চাচা তাচ্ছিল্যের সুরে বলেন, সত্যি কথা বললে সবারই গা পড়ে। সবসময় যা পারো না সেটাই করতে যাও কেন? ব্যাস, দুজনের বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। সবাই একবার আদিত্যের চাচের দিকে তো একবার চাচার দিকে তাকাচ্ছে। আদিত্যের বাবা ছোট ভাইকে একটা ধমক দিয়ে বলল, ব্যাস, কি শুরু করেছিস তোরা? বাচ্চাদের সামনে নিজেরাই ছোট বাচ্চাদের মতো ঝগড়া করছিস, লজ্জা করে না? আদিত্যের বাবার ধমকে দুজনে চুপ হয়ে গেল। মাঝখান থেকে আবির বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, বড় আব্বু ঠিকই বলেছে, লড়াই লড়াই মাফ করো, গরুর গোবর সাফ করো। আবিরের এমন উদ্ভট কথায় সবাই ভ্রু কুঁচকে তাকায় আবিরের দিকে। তারপর সবাই একসাথে হেসে ওঠে। রাত 11টা। আদিত্য মাত্রই রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। হঠাৎ ওর নূরের কথা খুব মনে পড়ছে। একটু কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, নূর কি ঘুমিয়ে পড়েছে? একবার ফোন করে দেখব। আদিত্য ফোনটা বের করে ভাবছে কল করবে কি করবে না। না, এত না ভেবে কলটা করেই দেখি। আদিত্য নূরের নাম্বারে কল দিল। এই প্রথম ও নূরকে কল করলো। ওর বুকের ভিতর কেমন ধুকধুক করছে। নূর ঘুমে কাদা হয়ে আছে। সারাদিন এত কাজ করে, এজন্য রাতে শোয়ার সাথে সাথে ক্লান্ত হয়ে ঘুমে তলিয়ে যায়। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে, কিন্তু ও ঘুমে থাকার টের পাচ্ছে না। ফোনটা বাজতে বাজতে একাই বন্ধ হয়ে গেল। আদিত্য একটু হতাশ হলো। তাহলে কি নূর ঘুমিয়ে পড়েছে? আদিত্য আবারও কল দিল। নূর ফোনে রিংটোন শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু ধরতে পারছে না। আবারও বাজতে বাজতে থেমে গেল। আদিত্য আবারও হতাশ হয়। মনে মনে ভাবে, এইবারই শেষ, এবার না ধরলে আর দেব না। শুধু শুধু ঘুমে ডিস্টার্ব করার দরকার নেই। এইসব ভেবেই আদিত্য আরও একবার কল করে।
নূরের ফোন বাজতে শুরু করে। নূর শুনতে পাচ্ছে, চোখ না খুলে ঘুমের ঘোরে হাত দিয়ে বিছানার উপর হাতাতে থাকে ফোনের উদ্দেশ্যে। একসময় ফোন হাতে পেয়ে যায়। ফোন বাজতে বাজতে প্রায় শেষের দিকে। আদিত্য ভাবছে হয়তো এবারও ফোন ধরবে না নূর। হঠাৎ আদিত্যের মনে হয় ফোনটা রিসিভ হয়েছে। আদিত্য খুশি হয়ে ফোনটা সামনে এনে দেখে হ্যাঁ, সত্যি নূর ফোন রিসিভ করেছে। আদিত্য খুশি মনে ফোনটা আবার কানে নিয়ে বলল, হ্যালো নূর। নূর এখনও চোখ মেলেনি। ঘুমের ঘোরে ফোন রিসিভ করে কানে নিয়ে আছে। আদিত্য আবারও বলল, হ্যালো নূর, আর ইউ দেয়ার? নূর ঘুমের ঘোরেই বলল, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আদিত্য ঝট করে উঠে বসে বুকের বাম পাশে হাত রাখল। নূরের এমন ঘুমো ঘুমো কণ্ঠের কথা শুনে আদিত্যের হার্টবিটই বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। কারো ঘুম জড়ানো কণ্ঠ যে এত মারাত্মক হতে পারে তা জানা ছিল না আদিত্যের। বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয় আদিত্য। তারপর আবার ফোনে বলে, হ্যালো নূর, তুমি কি ঘুমিয়ে পড়েছ? নূর আবারও ঘুমের ঘোরেই বলে, সেই কখন? আদিত্যের এবার মনে হচ্ছে সত্যি সত্যি ওর হাতটা বন্ধ হয়ে যাবে। নূরের এমন ঘুম জড়ানো কণ্ঠ অনেক আবেদনময়ী লাগছে আদিত্যের কাছে, একদম নেশা ধরিয়ে দিচ্ছে। আদিত্যের ভাবনার মাঝে নূর আবারও বলে উঠল, আপনি কে বলুন তো? এভাবে কারো স্বপ্নের ভেতর কেউ ফোন দেয়? নূরের কথা শুনে আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। ও ভ্রুকুচকে বলল, মানে তুমি কি স্বপ্ন দেখছিলে মানে? আমি তো এখনও স্বপ্নেই দেখছি, আর আপনি আমার স্বপ্নের ভেতর ফোন দিয়ে ডিস্টার্ব করছেন। আদিত্যের এবার প্রচুর হাসি পাচ্ছে। তার মানে নূর ভাবছে ও স্বপ্নের ভেতর কথা বলছে। এটা ভেবেই আদিত্য নিজের ঠোঁট কামড়ে হাসল। তারপর বলল, আচ্ছা তো কী স্বপ্ন দেখছিলে? আপনাকে কেন বলবো? আমি অপরিচিত কাউকে কিছু বলি না। আদিত্য ভাবল একটু মজা নেওয়া যাক। আদিত্য একটু গম্ভীর কণ্ঠে বলল, তুমি জানো আমি কে? না তো, আপনি তো বলেননি আপনি কে। আদিত্য একটু গলা খাকারি দিয়ে কণ্ঠ ভারী করে বলল, আমি হলাম অচিন রাজ্যের রাজকুমার, তোমাকে নিতে এসেছি। নূর ঘুমের ভেতরই ঠোঁট দুটো প্রসারিত করে অত্যন্ত উৎসাহ নিয়ে বলল, সত্যি আপনি আমার রাজকুমার, আমার সেই স্বপ্নের রাজকুমার? আদিত্য ফোনটা একটু কান থেকে সরিয়ে হেসে নিল। তারপর আবার গম্ভীর ভাব ধরে বলল, আমি তোমার সেই রাজকুমার, তোমাকে নিয়ে যেতে এসেছি আমার রাজ্যে, যাবে আমার সাথে? কিন্তু আপনি তো আমাকে দেখেননি, আর আমিও আপনাকে দেখিনি। না দেখে কিভাবে বলি? তুমি না দেখলেও আমি তোমাকে দেখেছি, তাই আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো আপনাকে দেখিনি। আচ্ছা, আপনি দেখতে কেমন? নিজের কথা আর কি বলবো, সবাই তো হ্যান্ডসামই বলে, বাকিটা তুমি দেখলে বুঝবে। তাই? আচ্ছা, আপনি কি ওনার মতো সুন্দর? আদিত্য ভ্রুকুচকে বলল, এই উনিটা আবার কে? আরে উনি, ওনাকে চেনেন না? উনি দেখতে খুব সুন্দর। আদিত্যের হঠাৎ রাগ উঠতে শুরু করলো। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, কে উনি? নাম বলো, ড্যামিট। ওনার নাম সাদমান শাহরিয়ার আদিত্য। আদিত্যের রাগ এক ঝটকায় গায়েব হয়ে গেল। সেখানে এসে হাজির হলো রাজ্যের ভালো লাগা। আদিত্য ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলল, তাই? উনি কি সত্যিই সুন্দর? উনি অনেক সুন্দর। তানি জেনের চেয়েও বেশি সুন্দর, একদম হলিউডের হিরোদের মতো। আদিত্য বালিশে শুয়ে চুলের ভেতর হাত দিয়ে টেনে ধরে নিঃশব্দে হাসল। তারপর বলল, আমার সামনে তোমার ওই আদিত্য ফাদিত্যের কোনো বেল নেই। আমি ওর থেকেও অনেক বেশি সুন্দর। আমাকে দেখলে তুমি ওই আদিত্য ফাদিত্যকে ভুলে যাবে, শুধু আমাকেই দেখবে আর চুমু খেতে চাইবে। নূরের প্রচণ্ড রাগ হতে শুরু করলো। ঘুমের মাঝেই ওর ভ্রু কুঁচকে আসলো। ক্ষিপ্ত স্বরে বলল, মোটেই না, ওনার চেয়ে বেশি কেউ সুন্দর হতেই পারে না। আর আপনি ওনাকে নিয়ে এভাবে কথা বলছেন কেন? একদম এভাবে কথা বলবেন না ওনাকে নিয়ে। উনি খুব ভালো মানুষ। আর আমি আপনাকে কেন চুমু খেতে যাব? আমি তো শুধু ওনাকে চুমু দিই, আর কাউকে না। বুঝতে পেরেছেন? নূরের মুখে নিজের প্রশংসা শুনে আদিত্যের সারা মন জুড়ে ভালো লাগার ঢেউ খেলছে। এর আগেও কত মেয়ে আদিত্যের প্রশংসা করেছে, কিন্তু আদিত্য কখনো সেগুলো পাত্তাই দেয়নি। অথচ আজ নূরের কথাগুলো শুধু শুনতেই ইচ্ছে করছে। আদিত্য আবারও বলল, তাই? উনি এত ভালো মানুষ? উনি এতগুলো ভালো মানুষ। আজ অবশ্য 3টা এত থেকে একটা এত বাদ দিয়েছিলাম, কারণ উনি আমার ডায়েরি ফেরত দেওয়ার জন্য শর্ত দিয়েছিল, তাই তখন একটা এত বাদ দিয়েছিলাম। কিন্তু পরে আবার যোগ করে দিয়েছি, কারণ উনি যে শর্তগুলো দিয়েছে সেগুলো যে আমার ভালোর জন্য তা আমি বুঝতে পেরেছি। তাই উনি আবারও এতগুলো ভালো, বুঝেছেন? আদিত্য হাত মুট করে কোমরে ধরে হাসি আটকানোর চেষ্টা করছে, আর ভাবছে মেয়েটা সত্যি ইনোসেন্ট, বাচ্চাদের মতো কথা বলে। আদিত্য আবার বলে উঠল, যত যাই বলো না কেন,
আমার কাছে মোটেও ভালো লাগেনি তোমার ওই আদিত্য ফাদিত্যকে, একদম ফালতু ছেলে। নূর কপট রাগ দেখিয়ে বলল, এই এই আপনি আবার ওনাকে নিয়ে পচা কথা বলছেন? আসলে ফালতু উনি না, ফালতু আপনি। আপনি একটা পচা রাজকুমার, আপনার সাথে কোনো কথা নেই। আপনার মতো পচা রাজকুমারের সাথে আমি কোথাও যাব না। কথাগুলো বলেই নূর ফোনটা কানের কাছ থেকে সরিয়ে ফেলল আর ফোনটা যেয়ে মুখের কাছে পড়ে রইল। আদিত্য যেন বোকা বনে গেল। একটু মজা নিতে যেয়ে নিজেই অবাক হয়ে গেল। নূরের কথা শুনতে না পেয়ে আদিত্য বলে উঠল, নূর, নূর, আর ইউ হেয়ার মি? আদিত্য নূরের নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। ও বুঝতে পারল নূর আবার ঘুমিয়ে পড়েছে। আদিত্য মুচকি হেসে ভাবল, মেয়েটা সত্যি একটা পিচ্চি, ঘুমের ভেতরেই কথা বলল, অথচ টেরও পেল না। আদিত্য ফোনটা কাটল না। ফোন কানে রেখেই নূরের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। ভোরের আলো ফুটতেই রোজকার অভ্যাস অনুযায়ী নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে উঠে বসল। টাইম দেখার জন্য মোবাইল খুঁজতে লাগলো। চেয়ে দেখল ফোন বালিশের কাছে পড়ে আছে। নূর ফোনটা হাতে নিয়ে দেখল ফোন বন্ধ হয়ে আছে। নূর ফোনটা অন করে দেখল চার্জ শেষ। নূর ভ্রু কুঁচকে ভাবল, কাল রাতেই তো চার্জ দিয়েছিল, তারপরে তো আর ফোন ধরেনি। তাহলে এত তাড়াতাড়ি চার্জ কিভাবে শেষ হয়ে গেল? হয়তো পুরানো হয়ে গেছে, তাই এমন হচ্ছে। নূর আর কিছু না ভেবে ফোনটা চার্জে লাগিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। তারপর বাসার কাজ শুরু করে দিল। বাসার সব কাজ শেষ করে নূর ময়লা ফেলার জন্য গেটের বাইরে গেল। গেটের বাইরে এসে ময়লা ফেলে ফেরার সময় নূর দেখল রাস্তার মাঝামাঝি একটা মহিলা দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। হয়তো রাস্তা পার হতে চাচ্ছে কিন্তু পারছে না। নূরের খুব মায়া হলো মহিলাটার জন্য। ও এগিয়ে গেল মহিলাকে সাহায্য করার জন্য। মহিলাটার কাছে যেয়ে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? মহিলাটা করুণ সুরে বলল, আসলে আমি ঢাকায় নতুন, রাস্তা পার হতে পারি না, আমার খুব ভয় করে। নূর মুচকি হেসে বলল, ভয় নেই, আমার হাত ধরেন, আমি আপনাকে পার করে দিচ্ছি। মহিলাটা মাথা ঝাঁকিয়ে নূরের হাত ধরল। নূর মহিলাটার হাত ধরে রাস্তা পার করিয়ে দিল। রাস্তা পার হয়ে মহিলাটা কৃতজ্ঞতামূলক হাসি দিয়ে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি না আসলে হয়তো আমি পারই হতে পারতাম না। নূর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ইটস ওকে, মানুষই তো মানুষের কাজে আসবে, এটাই স্বাভাবিক। তা আপনি কোথায় থাকেন? আগে তো কখনো দেখিনি মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এখানে নতুন। হাত উঠিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওই বাসাটা দেখছো, ওখানেই নতুন এসেছি। আমার ছেলে আর আমি এই দুজনেই থাকি। ও, আমি আপনার এই পাশের বাসাতেই থাকি। মহিলাটা খুশি হয়ে বলল, তাই? তাহলে তো অনেক ভালো হলো। জানো, আমার ছেলেটা সেই সকালে চাকরিতে চলে যায় আর রাতে আসে। সারাদিন বাসায় একা একা আমার সময় কাটে না। এখানে তেমন কাউকে চিনিও না। এখন যখন তোমার সাথে পরিচিত হলাম, তাহলে মাঝে মাঝে তোমার সাথে এসে সময় কাটাবো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি রাগ করবে আমি আসলে? নূর মাথা ঝাঁকিয়ে বলল, না না, রাগ করবো কেন? আমার আরও ভালো লাগবে। আপনার যখন খুশি চলে আসবেন আন্টি। মহিলাটি খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে এখনই চলো, তোমার বাসাটা চিনে আসি। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, চলুন। তারপর নূর মহিলাটিকে নিয়ে বাসার ভেতর চলে গেল। ভেতরে ঢুকে নূর মহিলাটিকে সোফা দেখিয়ে বলল, আন্টি আপনি বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। মহিলাটি বলল, আরে না না, আমি ওসব চাটা খাই না। সকাল সকাল ভাত রান্না করে খেয়ে এসেছি, তাই এখন কিছুই খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বসুন, আমি একটু রান্না করে আসছি। ঠিক আছে, চলো, আমিও তোমার সাহায্য করছি। নূর অপ্রস্তুত হয়ে বলল, না না আন্টি, আপনি কেন কাজ করবেন? আপনি এখানে বসুন, আমি এক্ষুনি কাজ শেষ করে আসছি। দেখো, আমি গ্রামের মানুষ, বসে বসে আমার ভালো লাগে না, টুকটাক কাজ করলে ভালো লাগে। তবু আন্টি, আপনাকে দিয়ে কাজ করানো আমার কাছে ভালো লাগছে না। দেখো, আমি তোমার মায়ের বয়সী, তোমার মায়ের মতোই। তুমি কি তোমার মায়ের কথা রাখবে না? নূরের চোখ দুটো চিকচিক করে উঠল। আজ পর্যন্ত কেউ ওর সাথে এভাবে ভালোবেসে কথা বলেনি। নূর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে সায় দিল। নূর সব কাজ শেষ করলো। মহিলাটি সাহায্য করায় নূরের কাজ আজ অনেক তাড়াতাড়ি আর সহজে হয়ে গেল। কাজ শেষ করে নূর নিজের রুমে গেল রেডি হতে। রেডি হয়ে এসে নূর মহিলাটিকে বলল, আন্টি আমি এখন ভার্সিটিতে যাব। মহিলাটি বলল, হ্যাঁ হ্যাঁ চলো, আমি আর থেকে কি করব, আমিও তোমার সাথেই বের হই। নূর মাথা ঝাঁকালো। তারপর দুজনে বেরিয়ে গেল। বাইরে এসে নূর মহিলাটিকে বিদায় দিয়ে নিজের রাস্তায় চলে গেল। মহিলাটি কিছু দূর আসতেই তার ফোনটা বেজে উঠল। মহিলাটা এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা। তারপর ফোনটা রিসিভ করে বলল, স্যার আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবেই করেছি।
নূর আপনাকে সন্দেহ করেনি তো? আরে না না, ওনার কোনো সন্দেহ হয়নি। গুড। এখন থেকে নূর যখনই ওর বাসায় থাকবে আপনিও যতটা পারেন ওর সাথে থাকার চেষ্টা করবেন, ওর ভালো মন্দের খেয়াল রাখবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব, আপনি কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ। আরে আপনি কেন ধন্যবাদ বলছেন? আপনার জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্য। আপনি না থাকলে আমাদের সবার না খেয়ে মরতে হতো। আপনি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন, আমার ছেলেটাকে চাকরি দিলেন। আপনার জন্য যাই করি না কেন কম হবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, বাই। বলেই আদিত্য ফোনটা রেখে গাড়ির কাছ নামিয়ে মুগ্ধ নয়নে রাস্তা দিয়ে আসা নূরের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, আদিত্য ওই মহিলাটিকে পাঠিয়েছে নূরের সাহায্য করার জন্য, যাতে বাসায় থাকা অবস্থায় নূরের খোঁজ খবর নিতে পারে। নূর হাঁটতে হাঁটতে সামনে তাকিয়ে দেখল আদিত্য গাড়ির ভিতরে বসে আছে। নূর ভাবছে উনি সত্যি সত্যিই আমাকে নিতে এসেছে। কথাটা ভাবতেই নূরের মনে মনে অনেক ভালো লাগলো। নূর মুচকি হেসে আদিত্যের গাড়ির সামনে এসে দাঁড়ালো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি গাড়ির ভেতর উঠে বসবে? নূর মাথা নিচু করে ঝাঁকালো। আদিত্য দরজা খুলে দিতে নূর উঠে বসল। নূরের স্বাভাবিক থাকা দেখে আদিত্য শিওর হয়ে গেল যে রাতের কথা ওর কিছুই মনে নেই। তাই আদিত্য ও আর কিছু বলল না। তারপর আদিত্য গাড়ি স্টার্ট দিল। নূরের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। ও জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। নূর ভাবছে, আচ্ছা উনি আমার জন্য এত কিছু কেন করছেন? তাহলে কি তানি যেটা বলল সেটা সত্যি? উনি কি আমাকে সত্যিই পছন্দ করেন? নূর আরও চোখে আদিত্যকে দেখতে লাগলো। আদিত্য সোজা সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। নূর আবারও জানালা দিয়ে বাইরে তাকালো। বুকের ভেতর ধুকপুক করছে ওর। একটু পরেই ওরা ভার্সিটি পৌঁছে যায়। আদিত্য নূরকে বলল, তুমি নেমে চলে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো, তারপর নেমে চলে গেল। নূর ক্লাস শেষ করে কৃষ্ণচূড়া গাছের দিকে আসছে। পেছন থেকে দেখতে পেল আদিত্য বেঞ্চের উপর বসে আছে। নূর নিচের দিকে তাকিয়ে একটু লাজুক হাসল। তারপর এগিয়ে গেল আদিত্যের কাছে। নূর আদিত্যের কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদিত্য বলল, বসো। দাঁড়িয়ে আছো কেন? নূর নিচের দিকে তাকিয়ে থেকে মাথা ঝাঁকালো। তারপর আদিত্যের পাশে বসে পড়ল। নূর বসতেই আদিত্য বলে উঠল, তোমার চোখ দুটো বন্ধ করো। আদিত্যর কথা শুনে নূর চমকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, জি। আদিত্য বলল, চোখ বন্ধ করতে বলেছি, আরও বড় করতে বলিনি। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নূর অবাক হয়ে বলল, সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। এখন বেশি কথা না বলে চোখ বন্ধ করো। আদিত্যের কথা মতো নূর চোখ বন্ধ করে ফেলল। একটু পরে আদিত্য ব্রেঞ্চের নিচ থেকে কিছু একটা বের করে বলল, এখন খোলো চোখ। নূর চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। চোখ মুখ খুশিতে চকচক হয়ে উঠল। দুই হাত ঠোঁটে চেপে ধরে হেসে দিল। আদিত্যের হাতে খরগোশ ছানাটাকে দেখে নূর অত্যন্ত খুশি হয়ে যায়। নূরকে খুশি হতে দেখে আদিত্যেরও অনেক ভালো লাগে। আদিত্য বলল, কি হলো, শুধু দেখবেই, কোলে নেবে না? নূর খুশি হয়ে মাথা ঝাঁকালো। তারপর বাস্কেটের ভেতর থেকে খরগোশ ছানাটাকে হাতে নিল। ছানাটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, আগের থেকে আরও সুন্দর হয়ে গেছে ও, কত মসৃণ আর কোমল হয়ে গেছে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আপনি ওকে অনেক ভালো রেখেছেন। আপনি সত্যি এত 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 এতগুলো ভালো। নূরের খুশি দেখে আদিত্য মুগ্ধ হয়ে চেয়ে রইল। মুচকি হেসে বলল, কাল তো 3টে এত ছিল, আজ আরেকটা বেড়ে গেল। নূরও হেসে দিয়ে বলল, আপনি যত ভালো কাজ করবেন ততই এত বেড়ে যাবে। আদিত্য দুই দিকে মাথা ঝাঁকিয়ে ঠোঁট কামড়ে হাসল। নূর ছানাটাকে আদর করতে করতে যখনই চুমু খেতে যাবে আদিত্য দেখে চোখ বড় বড় করে তড়িঘড়ি করে বলল, এই এই কী করছো, ওকে চুমু দিচ্ছ কেন? আদিত্যের এমন রিয়াকশন দেখে নূর থতমত খেয়ে গেল। ও চমকে উঠে বলল, কেন, কি হয়েছে? ওকে চুমু খেলে কী সমস্যা? আদিত্য আনমনি বলে ফেলল, অবশ্যই সমস্যা আছে। তুমি শুধু আমাকে চুমু খাবে আর কাউকে না। নূর বুঝতে না পেরে বলল, জি। আদিত্যর এতক্ষণে হুঁশ এলো, ও কী বলে ফেলেছে। ও কথাটা ঘোরানোর জন্য আমতা আমতা করে বলল, আই মিন ওকে চুমু দিলে ওর লোম পেটে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তাই চুমু দেওয়ার দরকার নেই। নূর মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ নূর বলে উঠল, আচ্ছা আমরা কতদিন ছানাটাকে ওকে ওকে বলে ডাকবো? ছানাটার একটা নাম হওয়া উচিত, তাই না? আদিত্য মুচকি হেসে বলল, ঠিকই বলেছ, একটা নাম দেওয়া উচিত। তা তুমিই বলো কি নাম দিবে? নূর কতক্ষণ চিন্তা করে হঠাৎ খুশি হয়ে বলল,
পেয়েছি। ও যেহেতু দুধের মতো সাদা, তাই ওর নাম আজ থেকে মিল্কি। ভালো না নামটা? আদিত্য মুচকি হেসে বলল, অনেক ভালো। তুমি এত ব্রেন খাটিয়ে রেখেছ, ভালো তো হতেই হবে। নূরও হেসে দিল। আরও কিছুক্ষণ ওখানে বসে নূরের চুমু দেওয়ার পর ওরা বেরিয়ে গেল। তারপর আদিত্য নূরকে নামিয়ে দিয়ে এলো। গাড়িতে সারা রাস্তা নূর ছানার সাথে খেলল, আর আদিত্য মুগ্ধ হয়ে শুধু দেখল। তারপর নূরকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল আদিত্য। রাত 12টা। নূর যথারীতি ঘুমে কাদা হয়ে আছে। হঠাৎ বাইরে জোরে জোরে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টির সাথে শুরু হলো ঠাস ঠাস করে বাজ পড়ার শব্দ। বাজ পড়ার শব্দে এক ঝটকা নূরের ঘুম ভেঙে গেল। ভয়ে ওর হাত পা কাঁপা শুরু হয়ে গেল। নূর কাঁথার ভেতর ঢুকে গুটিসুটি মেরে শুয়ে 2 কান চেপে ধরে দোয়া দুরুদ পড়া শুরু করলো। হঠাৎ কারেন্টও চলে গেল। নূর আরও ভয় পেয়ে গেল। চোখ মুখ খিচে থরথর করে কাঁপতে থাকলো। ভয়ে চোখ দিয়ে পানি চলে এলো। আদিত্য মাত্রই ঘুমিয়েছিল। বৃষ্টির শব্দে ওর ঘুমটা হালকা হয়ে এলো। আদিত্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবল, এই অমৌসুমে আবার বৃষ্টি কোথা থেকে আসলো। আদিত্য আবারও ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই ঠাস করে চোখ দুটো খুলে উঠে বসলো। আদিত্যর মনে পড়ল নূর ওর ডায়েরিতে লিখেছিল, বৃষ্টির বাজ পড়ার শব্দে ও অনেক ভয় পায়। তাহলে নূর হয়তো এখন ভয় পাচ্ছে। আদিত্যের অনেক চিন্তা হতে লাগলো নূরের জন্য। আদিত্য তাড়াহুড়ো করে নিজের ফোনটা খুঁজতে লাগলো। ফোন খুঁজে বের করে নূরের নাম্বারে ফোন দিল। নূরের ভয়ে বেহাল অবস্থা। হঠাৎ ফোনটা বেজে উঠল। নূর এমনিতে ভয়ে ছিল, তার উপর এত রাতে ফোনের রিংটোনে ও আরও ভয় পেয়ে যায়। কাঁথা জড়িয়ে ধরে আরও গুটিসুটি হয়ে যায়। নূর ফোন রিসিভ না করায় আদিত্যের টেনশন আরও বেড়ে যায়। আদিত্য উঠে দাঁড়িয়ে সারা ঘরে পায়চারি করতে থাকে। এক হাত দিয়ে নিজের চুল টেনে ধরে আর এক হাত দিয়ে নূরকে ফোন করতে থাকে। এভাবে 2-3 বার ফোন বাজার পর 4 বারের বেলায় নূর সাহস করে কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে। নূর দেখে একটা আননোন নাম্বার। নূর রিসিভ করে কানে নেয়। নূর ফোন রিসিভ করতেই আদিত্য উদ্বিগ্ন হয়ে বলে, হ্যালো নূর, আর ইউ হেয়ার মি? নূর, আর ইউ ওকে নূর? নূর কাঁপা কাঁপা কণ্ঠে কোনো রকমে বলল, কে? নূর, আমি আদিত্য। শুনতে পাচ্ছ আমাকে? নূর অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ, আমি আদিত্য। নূর, তুমি ঠিক আছো? তুমি কি ভয় পাচ্ছ? নূর ভয় আর কান্না মিশ্রিত কণ্ঠে কোনো রকমে ঢোক চিপে বলল, নূরের এমন করুণ কণ্ঠ শুনে আদিত্যর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ইস, মেয়েটা কত ভয় পেয়ে গেছে। আদিত্যের ইচ্ছে করছে এখনই দৌড়ে যেয়ে নূরকে বুকের ভিতর জড়িয়ে নিয়ে সব ভয় দূর করে দিতে। আদিত্য খাটে বসে চোখ বন্ধ করে হাত শক্ত করে মুঠ করে নিয়ে নিজেকে একটু ঠিক করে নিল। তারপর নূরকে বলল, নূর দেখো, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, আমার সাথে কথা বলো। নূরের ভয়ের চোটে কোনো কথাই বের হচ্ছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। নূর কথা না বলায় আদিত্য আরও চিন্তায় পড়ে গেল। নূরের নিঃশ্বাসের শব্দে আদিত্য বুঝতে পারছে নূরের ভিতরে ভয় হাইপার হয়ে আছে। নূরকে শান্ত করতে হবে, না হলে ও অজ্ঞান হয়ে যেতে পারে। আদিত্য কিছু একটা ভেবে নূরকে বলল, নূর, আমার না এখন গান গাইতে ইচ্ছে করছে, তুমি শুনবে আমার গান? আদিত্যের কথায় নূরের ভয়টা হালকা কমে এলো। আদিত্যের গান তো নূরের কাছে অনেক ভালো লাগে, তাই ও এই সুযোগ হাতছাড়া করতে চায় না। নূর আস্তে করে বলল, আদিত্য মুচকি হেসে গাওয়া শুরু করলো। ভেজা সন্ধ্যা, অঝোর বৃষ্টি, দূর আকাশে মেঘের প্রতিধ্বনি, বাদলে কিরেছে আকাশ, বইছে বাতাস, আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি, হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। হালকা আধার দিয়েছে ঘিরে, আবছা আলো নিয়েছে ছুঁয়ে, অল্প করে হোক না শুরু, ভালোবাসা এখনও ভীরু। আদিত্যের গান শুনতে শুনতে নূর একদম শান্ত হয়ে গেল। মন থেকে সব ভয় দূর হয়ে গেল। মুগ্ধ হয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। আদিত্য নূরের সারা শব্দ না পেয়ে আস্তে করে নূরকে ডাক দিল, নূর, নূর, আর ইউ দেয়ার? নূরের ভারী নিঃশ্বাসের শব্দে আদিত্য বুঝতে পারল নূর ঘুমিয়ে পড়েছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর নিজেও শুয়ে পড়ে। আবারও নূরের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে আরও 1 সপ্তাহ পার হয়ে গেল। এই কয়দিনে নূর একটা ব্যাপার ভালো করে লক্ষ্য করেছে, ওর জীবনে অনেক পরিবর্তন এসেছে। এই কয়দিনে পুরোটা না হলেও কিছুটা সুখকর হয়ে উঠেছে ওর জীবন। এর অনেকটা ক্রেডিট যায় আদিত্যের। উনি রোজ আমাকে বাসা থেকে নিয়ে যায়, আবার ভার্সিটি শেষে নামিয়ে দিয়ে যান, আর ওনার শর্ত অনুযায়ী রোজ আমাকে তার সাথে খাবার খেতে হয়। কৃষ্ণচূড়া গাছের নিচে ওনার সাথে কাটানো সময়গুলো মধুর লাগে এখন। রোজ রাতে ফোন দিয়ে কথা বলে।
এই কয়দিনে নূর বুঝতে পেরেছে যে আদিত্য ওকে পছন্দ করে, আর নূরও আদিত্যের প্রতি দুর্বল হয়ে গেছে। বাসায়ও এখন তেমন সমস্যা হয় না। ওই আন্টিটা অনেক ভালো, বাসায় আমার সাথে সময় কাটায়, আমার সব কাজে হেল্প করে, তো এখন আর বেশি ক্লান্ত হই না। ছোটো মা অবশ্য অনেকবার ওনাকে নিয়ে ঝামেলা করতে চেয়েছিলেন, কিন্তু আন্টি কিভাবে যেন ওনাকেও পটিয়ে ফেলেন। এখন আর ছোটো মা কিছু বলে না। এসব ভাবতে ভাবতে নূর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আদিত্য রোজ যেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করে সেখানে। আদিত্যের গাড়ির কাছে এসে সামনে তাকাতেই কপাল কুঁচকে গেল নূরের। গাড়িতে আদিত্যের জায়গায় অন্য একটা লোক বসে আছে। নূর একটু চমকে গেল। ভালো করে খেয়াল করে দেখল গাড়িটা আদিত্যেরই। তাহলে লোকটা কে, আর ওনার গাড়িতে কি করছে? নূরের ভাবনার মাঝেই হঠাৎ লোকটা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নূর একটু ঘাবড়ে যেয়ে দুপা পিছিয়ে গেল। লোকটা মাথা নিচু করে নম্র সুরে বললেন, গুড মর্নিং ম্যাম, স্যার আপনাকে ভার্সিটি পৌঁছে দিতে বলেছেন, প্লিজ গাড়িতে বসুন। নূর ভ্রুকুচকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কোন স্যার? লোকটা আবারও একই কায়দায় বললেন, ম্যাম, আদিত্য স্যার বলেছেন আপনাকে পৌঁছে দিতে। নূর একটু অবাক হয়ে বলল, কেন, উনি আজ আসবেন না? না স্যার, আজ আসবেন না, তাই আমাকে পাঠিয়েছেন। কেন, কি হয়েছে, আজ আসবেন না কেন? সেটা তো বলতে পারবো না ম্যাম, আমি স্যারের ড্রাইভার, আমাকে শুধু বলা হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। প্লিজ ম্যাম, গাড়িতে উঠে বসুন। কথাটি বলে ড্রাইভার গাড়ির পেছনের দরজা খুলে দিল। নূরের একটু মন খারাপ হলো। প্রতিদিন আদিত্যের সাথে যাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, এখন একটা অপরিচিত লোকের সাথে কিভাবে যাবে? নূরের ভাবনার মাঝেই হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসলো। নূর ফোনটা বের করে দেখলো আদিত্যের মেসেজ। আমি আজ আসতে পারবো না, তাই ড্রাইভার পাঠিয়ে দিলাম, ওর সাথে চলে যাও, খবরদার একা যাবে না, ভার্সিটি শেষে আবার ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে। নূর একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর গাড়ির পেছনের সিটে উঠে বসলো। ড্রাইভার সামনে বসে গাড়ি স্টার্ট দিল। নূর বসে বসে ভাবছে, আজ কি হয়েছে, উনি আসলো না কেন, উনি কি অসুস্থ? এসব ভেবে নূরের কেমন যেন অস্থির অস্থির লাগছে। একটু পরে গাড়ি ভার্সিটির সামনে এসে থামল। নূর নেমে ক্যাম্পাসের ভেতরে চলে গেল। ভেতরে যেয়ে দেখলো তানি একটা গাছের নিচে বসে আছে। নূর ওর কাছে এগিয়ে গেল, তানির পাশে যেয়ে চুপচাপ বসে পড়ল। তানি নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কী রে, কী হয়েছে, মুখটা এমন বাংলার পাঁচের মতো বানিয়ে রেখেছিস কেন? নূর মাথা নাড়িয়ে বোঝালো, কিছু না। তানি আবার বলল, কি কিছু না? দেখতেই পাচ্ছি তোর মন খারাপ, তারপরও বলছিস কিছু না। দেখ, এমনিতেই আমার মুড অফ, তারপর আবার তুইও এমন করলে কিন্তু আমার খারাপ লাগবে। নূর তানির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কেন, তোর আবার কি হয়েছে, তোর মন খারাপ কেন? তানি ঠোঁট উল্টে নাকা সরে বলল, কারণ আজ আবির আসেনি তাই। নূর অবাক হয়ে বলল, আজ ওরাও আসেনি? আজ ওরা কেউ আসেনি। তানি একটু দুষ্টু হেসে বলল, এক মিনিট, তার মানে তোর এই জন্য মন খারাপ কারণ আজ আদিত্য ভাই আসেনি? সামথিং। তানির কথায় নূর থতমত খেয়ে গেল। ও আমতা আমতা করে বলল, এমন কিছুই না। বুঝি, কেউ একজন কাউকে খুব মিস করছে। নূর লজ্জায় লাল হয়ে গেল। মিথ্যে রাগ দেখিয়ে বলল, ধ্যাত, তুইও না? তানি হেসে দিল। নূর একটু কৌতূহল হয়ে তানিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই কি জানিস ওরা সবাই কেন আসেনি আজ? জানি তো, আবির বলেছে আমাকে। কি বলেছে? তানি একটু সিরিয়াস হয়ে বলল, জানিস আজ নাকি আদিত্য ভাইয়ের মায়ের মৃত্যুবার্ষিকী। কথাটা শুনে নূরের বুকের ভিতর ধক করে উঠল। নূর অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওনার মা নেই? তানি একটু অবাক হয়ে বলল, সে কি, তুই জানিস না? আদিত্য ভাইয়ার মা তো সেই ছোটোবেলায় মারা গেছেন। যখন ওনার 12 বছর বয়স তখন ওনার মা মারা যান। আজকের দিনে ওনারা সবাই আদিত্য ভাইয়ের মায়ের নামে করা বৃদ্ধ ও এতিমখানায় যায়। তানির কথা শুনে নূরের মনের ভিতরে অনেক খারাপ লাগা শুরু করলো। তার মানে আমার মতো ওনারও মা নেই? তানি আর একটু করুণ সুরে বলল, জানিস আবির আমাকে বলল আজকের দিনে নাকি আদিত্য ভাইয়া কারোর সাথে কথা বলেন না, একদম একা একা বসে থাকেন। শুনেছি আদিত্য ভাইয়া নাকি ওনার মায়ের সবচেয়ে বেশি ক্লোজ ছিল, তাই হঠাৎ করে ওনার মায়ের চলে যাওয়াটা উনি মেনে নিতে পারেননি, অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। নূরের খারাপ লাগাটা আরও বেড়ে গেল। বুকের ভিতর কেমন চিনচিন ব্যথা শুরু হলো। ওনার মতো এত স্ট্রং মানুষের ভিতরে যে এত কষ্ট আছে তা দেখে বোঝাই যায় না। তা নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ক্লাস শুরু হয়ে যাবে, চল ক্লাসে যাই। নূর অন্যমনস্ক হয়ে থাকায় তানির কথা শুনতে পায় না। তানি ভ্রুকুচকে নূরের কাঁধ ধরে হালকা ঝাঁকিয়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি, ক্লাসে যাবি না? নূর সম্প্রতি ফিরে পেয়ে তানির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চল।
ক্লাসে বসে আছে নূর। প্রথম ক্লাস চলছে। নূরের কিছুতে ক্লাসে মন বসছে না। মনটা ছটফট করছে, কেমন যেন অস্থির অস্থির লাগছে। বারবার শুধু আদিত্যের কথা মনে পড়ছে। না জানি কেমন আছেন উনি। এসব ভাবতে ভাবতে কোনো রকমে ক্লাসটা শেষ হলো। না, আর থাকতে না পেরে প্রফেসর চলে যেতেই নূর আমতা আমতা করে তানিকে বলল, তানি বলছি কি, শোন না। মানে তানি ভ্রু কুচকে বলল, কি মানে করছিস? যা বলবি ঠিক করে বল। মানে বলছি কি, চল না আমরা ওখানে একটু যাই। তানি ভ্রু উঁচিয়ে বলল, ওখানে? ওখানে কোথায়? মানে ওনার কাছে। 1 মিনিট, তুই কি আদিত্য ভাইয়ের কথা বলছিস? নূর মাথা ঝাঁকালো। মানে হ্যাঁ। তানি অবাক হয়ে চেয়ে রইল নূরের দিকে। যে মেয়ে আজ পর্যন্ত স্কুল কলেজ বাদ দিয়ে কোথাও যাওয়ার কথা শুনলেও ভয়ে কাঁপত, সে নূর কিনা আজ নিজে ক্লাস বাদ দিয়ে কোথাও যেতে চাচ্ছে। নূর যে আদিত্যের প্রতি দুর্বল হয়ে পড়েছে সেটা তানি ভালোই বুঝতে পারছে। তানি দুষ্টু হেসে বলল, হ্যাঁ, তুই চাইলে তো অবশ্যই যাওয়া যায় তোর ওনার কাছে। তবে ম্যাডাম, আমরা যাব কিভাবে? আমরা তো আর রাস্তা চিনি না। নূর একটু ভাবল, তারপর হঠাৎ বলল, একটা উপায় আছে। তানি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? নূর তানির হাত ধরে বলল, তুই চল আমার সাথে, তারপর বলছি। নূর তানির হাত ধরে বাইরে নিয়ে এলো। তারপর আদিত্যের গাড়ির কাছে এসে দাঁড়ালো। ওদের আশা দেখে আদিত্যের ড্রাইভার তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে নূরের সামনে মাথা নিচু করে বলল, ম্যাম, আপনি কি এখন বাসায় যাবেন? চলুন নামিয়ে দিয়ে আসি। নূর বলল, আমরা এখন বাসায় যাব না। আপনি কি আপনার স্যারের এতিমখানা চিনেন? ড্রাইভার মাথা নাড়ালো। জি ম্যাম, চিনি। তাহলে আমাদের একটু ওখানে নিয়ে যেতে পারবেন? জি অবশ্যই, চলুন। নূর মুচকে হেসে তানিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তানি এতক্ষণ সব হা করে দেখছিল। ওর সব মাথার উপর দিয়ে যাচ্ছে। গাড়িতে বসে তানি নূরকে জিজ্ঞেস করে, নূর এসব কি? আর এই লোকটাই বা কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নূর তানিকে সবটা খুলে বলল। তানি সবটা শুনে দুষ্টু হেসে বলল, বাবা, তলে তলে এত কিছু আর আমি জানিই না। নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হাসে। গাড়িটা এতিমখানার সামনে এসে থামল। ম্যাম, আমরা চলে এসেছি। নূর আর তানি গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নূরের কেমন যেন বুকের ভেতর দুরু করছে। এখানে চলে তো এসেছে, কিন্তু এখন ভেতরে যেতে ভয় লাগছে। যদি উনি আমাকে এখানে দেখে রাগ করেন। তানি নূরের দিকে তাকিয়ে বলল, কী রে, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? চল ভিতরে। নূর তানির দিকে তাকিয়ে বলল, যদি উনি রাগ করেন? আরে রাগ কেন করবে? এত না ভেবে ভেতরে চল। নূর মাথা ঝাঁকিয়ে সায় দিল। তারপর তানির হাত ধরে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে নূর চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। এতিমখানাটা অনেক বড়, চারপাশে সুন্দর গাছগাছালিতে ভরা। জায়গায় জায়গায় বাচ্চারা খেলাধুলা করছে। আবার কিছু বয়স্ক লোকও এখানে ওখানে বসে আছে। নূরের কাছে জায়গাটা অনেক ভালো লাগছে। নূর আর তানি দেখতে পেল আবির আর তাসির এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। নূর আর তানি ওদের দিকে এগিয়ে গেল। ওদের দেখে আবির আর তাসির খানিকটা অবাক হয়। আবির তানির দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে? তুমি তো বলনি যে তোমরা এখানে আসবে। নূর একটু অস্বস্তিতে পড়ে গেল। ভাবছে এখন কি বলবে। ও মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। তানি মুচকি হেসে বলল, আসলে আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ইচ্ছে হলো, তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। তারপর তানি আবিরকে চোখ দিয়ে নূরের দিকে ইশারা করে বোঝালো আসল ব্যাপারটা। আবিরও ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসলো। নূর শুধু এদিক ওদিক তাকে আদিত্যকে খুঁজছে। তাসির বিষয়টা বুঝতে পেরে নূরের উদ্দেশ্যে বলল, আদিত্য ওইদিকে আছে, তুমি চাইলে যেতে পারো। হাত উঠিয়ে আঙ্গুল দিয়ে এতিমখানার পেছনের দিকে ইশারা করে দেখালো তাসির। নূর একটু দ্বিধায় পড়ে গেল, যাবে কি যাবে না তাই ভাবছে। তানি বলল, তুই যা, দেখা করে আয়, আমি এখানেই আছি, চিন্তা করিস না। নূর মাথা ঝাঁকিয়ে তাসিরের ইশারা অনুযায়ী সেই দিকে হাঁটা শুরু করলো। নূর যেতেই আবির চিন্তিত সুরে তাসিরকে বলল, তুই যে নূরকে আদিত্যের কাছে পাঠালি, যদি আদিত্য রেগে যায়? তুই তো জানিস ও আজকের দিনে কারোর সাথেই তেমন কথা বলে না, ইভেন আমাদের সাথেও না। তাসির আবিরকে আশ্বস্ত করে বলল, তুই চিন্তা করিস না, দেখবি নূরই পারবে ওকে আজকের দিনে স্বাভাবিক করতে। তাসিরের কথায় আবিরও ভরসা পেল, তাই ও আর কিছু বলল না। নূর হাঁটতে হাঁটতে এতিমখানার পেছনের সাইডে চলে গেল। নূর দূর থেকে দেখতে পেল আদিত্যকে। একটা সাদা পাঞ্জাবি পরে একটা বেঞ্চের উপর দু হাত দুদিকে রেখে মাথা আকাশের দিকে করে চোখ বন্ধ করে বসে আছে। নূরের একটু ভয় লাগছে আদিত্যের কাছে যেতে। যদি উনি আমাকে এখানে দেখে রেখে যায়। নূর মনে একটু সাহস জুগিয়ে এগিয়ে গেল আদিত্যের কাছে। নূর আদিত্যের কাছে এসে দেখল আদিত্য এখনও চোখ বন্ধ করে উপরের দিকে মুখ করে বসে আছে। নূর আস্তে করে আদিত্যের পাশে বসে পড়ল।
আদিত্য বুঝতে পারল ওর পাশে কেউ বসেছে। আদিত্য চরম বিরক্ত হয়ে গেল। আজকের এই দিনটাতে ও একা থাকতে চায়, এটা জানা সত্ত্বেও কে আসলো ওকে ডিস্টার্ব করতে, সেটা দেখার জন্য আদিত্য বিরক্তি নিয়ে পাশে তাকালো। পাশে তাকাতেই আদিত্য একটা ঝটকা খেলো। আদিত্য অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আদিত্যকে দেখে নূর চমকে গেল। চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, চোখগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, চোখ দুটো কেমন লাল হয়ে গেছে।